উত্তর ত্রিপুরা জেলার সরসপুর এলাকায় এক আশ্চর্যজনক ঘটনা। একটি গরু একটি বাচ্চা জন্ম দিলেও সেই বাচ্চাটি জন্ম নিল এক অবিশ্বাস্য শারীরিক অবস্থা নিয়ে। দুটি মুখ, দুটি নাক, চারটি চোখ, দুটি কান ও চারটি পা নিয়ে জন্ম নেয় একটি বাছুর। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে বৃহস্পতিবার সকালে। গরুর মালিক পেশায় শিক্ষক সঞ্জয় কুমার নাথ জানিয়েছেন, তিনি বাচ্চাটিকে অত্যন্ত যত্ন সহকারে পালন করবেন। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়ে জন্ম নেওয়া বাছুরটিকে দেখার জন্য। সঞ্জয় কুমার নাথ এও জানান, জন্ম নেওয়া এই অদ্ভুত বাছুরটি তার কাছে এক আশীর্বাদ স্বরূপ। এমন একটি ঘটনা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। তাই এই বাছুরটিকে তিনি ভালোভাবে পালন করবেন, যত্ন নেবেন বলে জানিয়েছেন। আরও বিষাক্ত দেশের রাজধানীর বাতাস। পরিস্থিতি সামাল দিতে দিল্লি ও লাগোয়া এনসিআর এলাকায় গ্রেপ ফোর বহাল করল কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট অথবা CAQM। রাজধানীর বাতাসের গুণমান খারাপ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। CAQM জানিয়েছে, দিল্লির বাতাসে দূষণের মাত্রা পৌঁছে গিয়েছে ৩৮৬-তে। IMD এর পূর্বাভাস, এই দূষণের মাত্রা ৪০০ পেরিয়ে যাবে, অর্থাৎ পরিস্থিতি আরও জটিল হবে। কুয়াশা পরিস্থিতি এবং ঠান্ডার জন্য এমন হবে। CAQM শীতের সময় দিল্লি এনসিআর এলাকায় দূষণ রোধে একাধিক ব্যবস্থা নেয়। বায়ুর গুণমানের মাত্রাকে 4টি ভাগে ভাগ করা হয়। এর মধ্যে সবচেয়ে আশঙ্কাজনক স্টেজ 4। গ্রেপ ফোরে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রথমত, নির্মাণ কাজ এবং বাঙ্গার কাজ বন্ধ থাকবে। জনগণের জন্য প্রয়োজনীয় ক্ষেত্র যেমন রেল, বিমান, প্রতিরক্ষা এবং হাসপাতালের ক্ষেত্রে ছাড় রয়েছে। দ্বিতীয়ত, গোটা এনসিআর এলাকায় পাথর বাঙ্গাইয়ের কাজ বন্ধ থাকবে। তৃতীয়ত, সব রকম খনি সংক্রান্ত কাজ বন্ধ থাকবে। চতুর্থ, দিল্লি, গুরগাঁও, ফরিদাবাদ, গাজিয়াবাদ এবং নয়ডায় BS3 পেট্রোল এবং BS4 ডিজেল গাড়ি চালানো বন্ধ থাকবে। এবং পঞ্চম, দিল্লির নম্বরে নথিভুক্ত BS4 অথবা তার নিচের ডিজেল চালিত মাঝারি মাপের মাল পরিবহনের গাড়ি বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং পরিষেবার পরিবহনের ক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। এছাড়াও আরও কিছু পদক্ষেপ নিতে পারে প্রশাসন। 2 কৃত্রিম উপগ্রহকে মহাকাশে হ্যান্ডশেক করালো ইসরো। সফল হলো স্পেস ডেকিং প্রক্রিয়া। বৃহস্পতিবার সকালেই এই সাফল্যের কথা সমাজ মাধ্যমে জানিয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। বিশ্বের 4র্থ দেশ হিসাবে স্পেস ডকিং প্রক্রিয়ায় সাফল্য পেল ভারত। এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরোকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে গত রবিবার স্পেস ডকিংয়ের চেষ্টা করেছিলেন ইসরোর মহাকাশ বিজ্ঞানীরা। 2 কৃত্রিম উপগ্রহকে তারা সেদিন প্রথমে 15 মিটার এবং তারপর 3 মিটার পর্যন্ত কাছাকাছি নিয়ে গিয়েছিলেন, কিন্তু সেদিন কাঙ্ক্ষিত হ্যান্ডশেক হয়নি। 2টি উপগ্রহ পরস্পরকে স্পর্শ করার আগেই তাদের সরিয়ে আনা হয়েছে। ইসরো জানিয়েছিল পরবর্তী পদক্ষেপের কথা তারা পরে জানাবে। অবশেষে বৃহস্পতিবার সেই প্রক্রিয়া সফল হয়েছে। ইসরো সমাজ মাধ্যমে লিখেছে, স্পেস ডকিং প্রক্রিয়া সফল হলো। এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথমে আমরা 15 মিটার এবং পরে 3 মিটার পর্যন্ত পরীক্ষামূলক প্রচেষ্টা করেছিলাম। তারপর 2টি উপগ্রহের পরস্পরকে স্পর্শের প্রক্রিয়াটি নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যাহারও সম্পূর্ণ। বিশ্বের 4র্থ দেশ হিসাবে ভারত স্পেস ডকিংয়ে সাফল্য পেল। সমগ্র টিমকে অভিনন্দন। ইসরো জানিয়েছে, স্পেস ডকিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেও তা সবের অধীনেই রয়েছে। 2টি উপগ্রহ তাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে আনডকিং প্রক্রিয়াও সম্পন্ন করা হবে। ইসরোর সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ইসরোয় আমাদের বিজ্ঞানীদের অভিনন্দন। স্যাটেলাইটগুলির স্পেস ডকিং সফল হয়েছে। আগামী দিনে মহাকাশ বিজ্ঞানে ভারতের লক্ষ্য পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জল্পনায় সার হল
দিল্লির বিধানসভা নির্বাচনে দুই প্রাক্তন মহিলা সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও মীনাক্ষী লেখিদের প্রার্থী করল না বিজেপি। দুইজনের যে কোনো একজনকেও প্রার্থী করা হলে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে উঠে আসতেন। বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে তা নিয়ে অরবিন্দ কেজরিওয়াল নিয়মিত প্রশ্ন তুলছেন। গতকাল বিজেপি চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গ্রেটার কৈলাস থেকে স্মৃতি, দিল্লি কন্টেনমেন্ট থেকে মীনাক্ষীকে প্রার্থী করা হবে বলে জল্পনা চললেও 9টি আসনেই স্থানীয় নেতা নেত্রীদের প্রার্থী করা হয়েছে। দিল্লির 70 আসনের বিধানসভায় বিজেপির 68 আসনেই প্রার্থী ঘোষণা করে দিল। বিহার, উত্তরপ্রদেশ ভূমিপুত্র ও পূর্বাঞ্চলীয় ভোটারদের কথা মাথায় রেখে বাকি দুটি আসনে শরিক দল জেডিইউ প্রার্থী দেবে বলে সূত্রের খবর। মোবাইল ফোনের নতুন সংযোগ দিতে সংশ্লিষ্ট গ্রাহকের পরিচয় যাচাইয়ে কোনো ফাঁক রাখতে চায় না কেন্দ্র। এজন্য এই প্রক্রিয়ায় শীঘ্রই বড় বদল আনা হচ্ছে। সূত্রের খবর, টেলিকম দফতরকে খোদ প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশ। আর্থিক জালিয়াতি ও জঙ্গি কার্যকলাপের বারবারন্ত আটকাতে প্রতিটি সিম কার্ডের ক্রেতাকে যাচাই করে নিতে হবে। এজন্য আধার ভিত্তিক পরীক্ষা হবে বাধ্যতামূলক। অর্থাৎ কেউ ফোনে নতুন সিম কিনে ভরে নিলেই তা আর চালু হবে না। গ্রাহকের আধার নম্বর এবং বায়োমেট্রিক তথ্য মিলিয়ে দেখবে টেলিকম সংস্থাগুলি। তা মিলে গেলে সিম কাজ শুরু করবে। পাশাপাশি আগামী দিনে একজন ব্যক্তির নামে 9টি নয়, সর্বাধিক 6টি সিম থাকতে পারবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। প্রধানমন্ত্রীর দপ্তরের দাবি, ভুয়ো তথ্য দিয়ে একাধিক সিম নেওয়ার ফলে বিভিন্ন অপরাধের কিনারা করা কঠিন হচ্ছে। তবে আধারের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে বেশ কিছু আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল আগে। নতুন নিয়ম চালু হলে সেই আশঙ্কা আরও বেড়ে যাবে কিনা প্রশ্ন উঠেছে। তার উপর বর্তমানে সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া ছাড়া কোনো ক্ষেত্রে আধার বাধ্যতামূলক নয়। এই প্রেক্ষিতেও আধার ভিত্তিক সিম যাচাইয়ের বাধ্যবাধকতা নিয়ে আপত্তি উঠতে পারে বলে ধারণা একাংশের। টেলিকম সংস্থাগুলির একাংশ এখন ব্যক্তির পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ হিসাবে যে কোনো নথি নিয়েই সিম দেয়, কারণ আধার বাধ্যতামূলক নয়। জিও এবং ভোডাফোনের বক্তব্য, তারা গ্রাহকদের আধার নম্বর নেয় এবং সেই তথ্য মিলিয়ে দেখে। তবে এক্ষেত্রেও যাচাইয়ের প্রক্রিয়া মূলত ওটিপি ভিত্তিক। সংশ্লিষ্ট মহলের মতে এখন সংস্থাগুলি আধার নম্বর নিয়ে সিম দেয়, তারপরেই তা চালু হয়ে যায়। গ্রাহকের বায়োমেট্রিক যাচাই হয় না সব ক্ষেত্রে। সরকারি সূত্রের দাবি, এতে ভুয়ো আধার দিয়ে সিম তুলে বেআইনি কাজের ঝোঁক বাড়ছে, যার অন্যতম আর্থিক প্রতারণা ও ডিজিটাল অ্যারেস্টের মতো সাইবার অপরাধ। এ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর দপ্তরও।